আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি দেখা যাচ্ছে। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে সার্চিং এর কার্যপ্রণালী। এক কথায় সার্চিং। এখন সার্চিং মানে কি? ডাটা স্ট্রাকচারে দুইটা জিনিস আমরা খেয়াল করব। একটা হচ্ছে সার্চিং এবং আরেকটা হচ্ছে সর্টিং। এই দুইটি কিন্তু ডাটা স্ট্রাকচারের মৌলিক অপারেশন। তাই এই দুইটি ভালোভাবে জানতে হবে। কারণ ডাটাবেসে আমরা সার্চ এবং সর্টিং এই দুটো নিয়ে অনেক কাজ করে থাকি, যার কারণে এই দুটি হচ্ছে মৌলিক অপারেশন। তো এই অধ্যায়ে আমরা সার্চিং নিয়ে জানবো। এবং সার্চিং মানে কি? সার্চ শব্দ অর্থ আভিধানিক অর্থ আমরা জানি খোঁজ করা বা অন্বেষণ করা, অর্থাৎ একাধিক উপাদান সমূহ হতে কোনো নির্দিষ্ট মানের উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়াকে সার্চিং বলে। তবে ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে সার্চিং বলতে মেমোরিতে সংরক্ষিত ডাটা উপাদান থেকে কোনো নির্দিষ্ট আইটেমের স্থান খুঁজে বের করা বা আইটেমটিকে খুঁজে পাওয়া না গেলে মেসেজ প্রিন্ট করার প্রক্রিয়াকে বোঝায়। অন্য কথায় সর্টেড বা আনসর্টেড ডাটা হতে নির্দিষ্ট কোনো ডাটা অনুসন্ধান করাই হচ্ছে ডাটা সার্চিং। আমরা সার্চকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাকসেসফুল সার্চ আর একটা হচ্ছে আনসাকসেসফুল। শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে একটা সফল একটা বিফল সার্চ। যদি ডাটা থেকে আইটেম যদি খুঁজে পাওয়া যায় সেটাকে সাকসেসফুল সার্চ বলতে পারি, আর যদি আইটেমটা খুঁজে পাওয়া না যায় সেটা আনসাকসেসফুল সার্চ বলতে পারি। আবার সার্চ বিভিন্ন ধরনের সার্চিং থাকা সত্ত্বেও এই অধ্যায়ে দুই ধরনের সার্চ আমরা জানবো, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ কাকে বলে? সর্টেড এবং আনসর্টেড উভয় ধরনের। এখানে আমরা সর্টেড আনসর্টেড মানে কি? সর্টেড মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটকে বোঝায়, আর আনসর্টেড মানে উলট পালট, মানে ছোট বড় একসাথে মিক্সড, কোনো সিরিয়াল না। তো উভয় ধরনের ডাটা সার্চিং এর জন্য লিনিয়ার সার্চ উপযোগী। এই সার্চ পদ্ধতিতে যতক্ষণ নির্দিষ্ট ডাটা খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত প্রথম ডাটা থেকে অনুসন্ধান চলতে থাকে। লিনিয়ার সার্চের ব্যাখ্যাটা কি? লিনিয়ার সার্চ এমন এক ধরনের সার্চিং পদ্ধতি যার মাধ্যমে সর্টেড আনসর্টেড উভয় ধরনের ডাটা সমাবেশ থেকে নির্দিষ্ট ডাটা সার্চ করা সম্ভব। একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে তুলনা করে কোনো নির্দিষ্ট তথ্য বা আইটেম থেকে খুঁজে বের করার পদ্ধতিকে লিনিয়ার সার্চ বলে। এখানেও সাকসেসফুল এবং আনসাকসেসফুল দুটোই আছে। তো যদি ডাটা এর কোনো উপাদান আইটেমের সমান না হয় তবে সার্চকে আনসাকসেসফুল বলা হয়, অন্যথায় এটা সাকসেসফুল। তারপর লিনিয়ার সার্চের অ্যালগরিদমের ধাপ। এখন প্রত্যেকটা জিনিসের একটা অ্যালগরিদম আছে, সেটা সার্চ বলেন, সেটা সর্টিং বলেন। অ্যালগরিদম মানে সেটা কিভাবে চলতেছে, কিভাবে কাজ করে, সেটা একটা পর্যায়ক্রমিক বর্ণনা, ধাপে ধাপে। তো লিনিয়ার সার্চের ধাপগুলো বা স্টেপস অফ লিনিয়ার সার্চ অ্যালগরিদম এখানে দেখানো হলো। তো প্রথম কাজ কি করে? ডাটা অ্যারের শেষ লোকেশন আইটেমকে ইনসার্ট করা হয়। আইটেমের জন্য ডাটা n+1, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে n+1 বলতে কি বোঝাচ্ছে? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এটাকে ইনডেক্স ভ্যালু বলা হয়, মানে একটা অ্যারের লোকেশনকে আমরা ইনডেক্স ভ্যালুর মাধ্যমে জানি। তাহলে এখানে ডাটা n+1 মানে এই ডাটা লোকেশনের মান নির্ধারণ করে এই ইনসার্শন প্রক্রিয়া সম্পাদিত হয়। কাউন্টিং ইনিশিয়ালাইজেশনের জন্য লোকেশন ইজ ইকুয়াল টু 1 ধরা হয়, মানে এখানে কি করছে না, 1 দিয়ে স্টার্ট করছে। আমি বলছিলাম 0 দিয়ে স্টার্ট করতে হয় ধরা ভালো, তবে অ্যালগরিদমে যেহেতু লিখছে আপনারা সমস্যা লিখতে পারেন 1 এবং 0 দুটোই ধরা যায়। তো এখানে লোকেশন ইজ ইকুয়াল টু 1 নির্ধারণ করা হয়েছে। এই ধাপে 3 নম্বর স্টেপ, এই ধাপে আইটেম অনুসন্ধানের জন্য লুপ ব্যবহার করা হয়, যে কোনো লুপ, ফর লুপ হোক, ওয়াইল ডু লুপ, যে কোনো লুপ।
যতক্ষণ পর্যন্ত ডাটা লোকেশন ইজ নট ইকুয়াল টু আইটেম শর্তটি বলবৎ থাকে, মানে ডাটার লোকেশন এবং ওই যে আইটেমটা আমি খুঁজতেছি সেটা যদি সমান না হয় ততক্ষণ চলবে, লুপটা চলবে। যদি ওই ডাটা লোকেশনটা যদি আইটেমটা পেয়ে যায় তাহলে এটা অফ হয়ে যাবে। তো এখানে while লুপের কথা বলছে, তো ফর লুপও করা যায়। প্রত্যেকবার যদি না মেলে তাহলে এক মান করে বৃদ্ধি পাবে। কিসের মান? লোকেশনের মান। তো লোকেশন থেকে লোকেশন +1 মানে এটা ইনক্রিমেন্ট হবে। যদি সার্চ সাকসেসফুল না হয়, অর্থাৎ যদি লোকেশন n+1 শর্তটি ঠিক থাকে, তাহলে লোকেশন থেকে 0 নির্ধারণ পূর্বক অ্যারের আইটেমের অনুপস্থিতি ঘোষণার মাধ্যমে অ্যালগরিদম সমাপ্ত হবে। মানে আমার অ্যারেতে যতগুলি আইটেম আছে সবগুলো দেখছে, একটার সাথে মিলে নাই, আমি যে আইটেমটা খুঁজতেছি, তার মানে এটা সমাপ্ত হয়েছে, ওই সার্চটা আনসাকসেসফুল হয়েছে। এখানে আবার লেখছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এটা একটা উদাহরণ, আমি এখানে যদি দেখাই লিনিয়ার সার্চ অ্যালগরিদম, যেটা আমি এখানে দেখাইছি অ্যালগরিদমের কথাটা, এটা হচ্ছে উদাহরণ। এখানে দেখেন লিনিয়ার বলতে সিরিয়ালি বোঝায়। প্রথম লোকেশনে কে আছে? আবিদ, তারপর করিম, রহিম, তাসনিম, হাবিব, লাবিব। এখন এখানে আমি একটা প্রশ্ন করছি, ফাইন্ড তাহসান ইন দ্য অ্যারে ইউজিং লিনিয়ার সার্চ। মানে লিনিয়ার সার্চ অ্যারে ব্যবহার করে তাহসান নামটা খুঁজতে বলছে, কিন্তু এখানে কোনো তাহসান আছে, তার মানে পাবে না। আর একটা বলছে ফাইন্ড রহিম ইন দ্য অ্যারে ইউজিং লিনিয়ার সার্চ। রহিম এখানে আছে কত নম্বর লোকেশনে? আমি যদি এই লোকেশনটা 1 ধরি, 1 2 3, 3 নম্বর লোকেশনে রহিমটা আছে। এইভাবে আমরা খুঁজে বের করি। আচ্ছা, এরপর এখানে এই জিনিসটা দেখাইছে উদাহরণ যেটা আমি বলছি। তা আরেকটা সার্চ পদ্ধতি হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ পদ্ধতি কেবলমাত্র সর্টেড ডাটার ক্ষেত্রে কাজ করে। আমি আগে থেকে বলছি সর্টেড মানে কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই ডাটার ক্ষেত্রে প্রযোজ্য বাইনারি সার্চ। বাইনারি সার্চ অ্যালগরিদম ব্যবহার করতে হলে ডাটাগুলো অবশ্যই সর্টেড হতে হবে, অন্যথায় হবে না। বাইনারি সার্চ ডাটা করতে লগ এন সমানুপাতিক সময় প্রয়োজন হয়, এটা একটা কথা। মানে এটা টাইম কমপ্লেক্সিটি কি লগ এন বলে, যেখানে এন হচ্ছে মোট উপাদান সংখ্যা। সুতরাং স্পষ্ট বাইনারি সার্চ ডাটা অনুসন্ধানের জন্য অপেক্ষাকৃত কম সময় নেয়। বাইনারি সার্চ কি? বাইনারি সার্চ অন্যান্য বাইনারি সার্চ অন্যান্য সার্চের তুলনায় অনেক কম সময় সার্চ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, অর্থাৎ লিনিয়ার সার্চের তুলনায় আমি যদি কম্পেয়ার করি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সার্চ পদ্ধতি। এটা রিয়েল লাইফ উদাহরণ কি দেওয়া যায়? টেলিফোন ডাইরেক্টরি বা ডিরেক্টরিতে কোনো ব্যক্তির নাম, টেলিফোন নাম্বার বা শব্দ খুঁজে বের করার জন্য আমরা বাইনারি সার্চ ব্যবহার করতে পারি। এখন এটা আরো একটু সুন্দর উদাহরণ কি, আমরা যদি কোনো ওয়ার্ড ডিকশনারিতে খুঁজি, প্রথম আমরা ডিকশনারির মাঝখানে খুলি, মাঝখানে খোলার পর যে ওয়ার্ডটি আমরা খুঁজতেছি সেটা কি ডান দিকে থাকবে নাকি বাম দিকে থাকবে সেটা আগে খেয়াল করি। তো ওইটা তুলনা করে আমরা ওই শব্দের কাছাকাছি পৌঁছাই। ঠিক বাইনারি সার্চটাও তেমন। আমি আমার যে এই মানে এই ডাটা অ্যারেটা, আমি যদি এখন খুঁজতে যাই আমি হাবিবকে, তা আমি এখন কি করব? আবিদ, করিম, রহিম এক ভাগে আনবো, তাসনিম, হাবিব, লাবিব আরেক ভাগে আনবো, দুই ভাগে ভাগ করে ফেলবো। এখন হাবিবটা হচ্ছে আমার ডান দিকে, তাহলে আমি বাম দিকে আর যাব না, বাম দিকটাকে আমি ইগনোর করব। তা আমি ডান দিকে যাব, ডান দিকে যাওয়ার পর আমি আবার দুই ভাগ করব। এখন দুই ভাগ করতেছি, এখানে অলরেডি তিনটা ভ্যালু আছে। তিনটা ভ্যালু থাকার কারণে আমি কি করব? তাসনিম, হাবিব হয় বাম দিকে রাখবো, নয় হাবিব, লাবিব ডান দিকে রাখবো, যে কোনো একটা। এটা করার পর দেখবো যে আমার ওই যে লোকেশন ভ্যালুটা, যেটা আমি লিনিয়ার সার্চের কথা বলছি, যে এখানে লিনিয়ার সার্চে একটা কথা বলছে না, লোকেশন যদি সমান না হয়, লোকেশন ডাটা লোকেশন ইজ ইকুয়াল টু আইটেম যদি সত্যটি বলবৎ থাকে। এখন ওখানে উপরে ডাটা লোকেশনে দেওয়া থাকবে, আমার আইটেমের লোকেশনও বলা থাকবে। সেই হিসেবে ওই অনুযায়ী আমি আমার বাইনারি সার্চের মাধ্যমে খুঁজে পাবো।
আচ্ছা, এখানে আরো সুন্দর করে দেখি উদাহরণ কি আছে। এটারও একটা অ্যালগোরিদম আছে। কোথায়? আহ এখানে অনেক কিছু লেখছে, একটু বুঝতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, মধ্যমান বের করতে হবে। মধ্যমান বিগিনিং প্লাস এন ডিভাইডেড বাই 2, যেটা আমরা মধ্যমান বের করি। তো মিডিয়ামের উপর অবলম্বন করে পরের অংশ বের করি। যদি ডাটা মিড গ্রেটার দেন আইটেম হয়, এই যেটা বলছিলাম আমি, লোকেশনটা যদি আমার আইটেমের থেকে বড় হয়, তবে বুঝতে হবে যে আইটেমটি সেগমেন্টের মানে ওই অ্যারের বাম দিকে আছে। আর যদি না হয় তাহলে সেগমেন্টটি ডান দিকে আছে। তো এখন অ্যালগোরিদম দেখলে কি হয়, এখানে বিগিনিং ইজ ইকুয়াল টু এলবি মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি, আর এন্ড হচ্ছে আপার বাউন্ডারি, যেখানে এলবি যতক্ষণ নিম্ন সীমা ও উচ্চ সীমা নির্দেশ করে। এখানে বিগিনিং গ্রেটার দেন এন্ড, এটা একটা শর্ত থাকবে। এই শর্তটি বিফল সার্চের সংকেত দেয়, এক্ষেত্রে লোকেশন নাল অ্যাসাইন করতে হবে যদি বিফল হয়। কারণ অ্যালগোরিদম কি, প্রথম ধাপ বাইনারি ডাটা, লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ডারি, আইটেম, লোকেশন, এগুলো থাকবে। এখানে ডাটা একটি সর্টেড অ্যারে, যার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এবং আইটেম হচ্ছে নির্দিষ্ট তথ্য উপাদান। বিগিনিং, এন্ড এবং মিড ভেরিয়েবল তিনটি যথাক্রমে অ্যারে উপাদানের প্রতিটি সেগমেন্টের প্রথম, শেষ এবং মধ্যবর্তী অবস্থান নির্দেশ করে। এই অ্যালগরিদমটি ডাটা থেকে আইটেমের অবস্থান লোকেশন নির্ণয় করে, অথবা লোকেশন ইজ ইকুয়াল টু নাল নির্ধারণ করে। এখন সেগমেন্ট ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজেশন করলে কি হবে, বিগিনিং ইজ ইকুয়াল টু লোয়ার বাউন্ড হবে, এন্ড হবে দ্য আপার বাউন্ড, আর মিড হবে কি ইন্টেজার ভ্যালু। ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা, বিগিনিং প্লাস এন্ড ডিভাইড বাই 2। তারপর বিগিনিং যদি লেস দেন ইকুয়াল এন্ড হয়, যেটা আমি বলছিলাম, এবং ডাটা মিড ইজ নট ইকুয়াল টু আইটেম হয়, তাহলে 3 এবং 4 পর্যন্ত পুনরাবৃত্তি হতে থাকবে, মানে লুপিং চলবে, যেটা বলছি লুপ হবে। আর যদি আইটেম ডাটা লেস দেন ডাটা মিড হয়, তাহলে এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 সেট করা হবে, অন্যথায় বিগিন ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 সেট করা, মানে মান চেঞ্জ হবে, এন্ডিং এবং বিগিনিং এর মান চেঞ্জ হয়ে যাবে। মানে কি বলতে চাচ্ছি আমি, এখানে ধরেন এটা হচ্ছে এই বিগিনিং, এটা হচ্ছে এন্ড। আমি যখন আমার লোকেশন সেট করব, তখন দেখো, যখন আমি ডান দিকে চলে যাব, এটা যখন ভাগ করব, হাবিব খুঁজতেছি আমি, এখন এই তাসনিমটা আমার হবে বিগিনিং, আর লাবিবটা ঠিকই থেকে যাবে, কারণ লাবিবটা তো এন্ডই আছে। আর যদি আমি করিম সার্চ করতাম, তাহলে এদিকে থাকতো, তাহলে বিগিনিং ঠিক থাকতো আমার, আমার রহিম হয়ে যাইতো এন্ডিং, তাহলে এ এন্ড এটা আর থাকতো না। এটাই বোঝাচ্ছে এখানে। তারপর যদি ডাটা মিড ইজ ইকুয়াল টু আইটেম হয়, মানে যেটা মধ্যমান যেটা আমি নির্ণয় করতেছি সেটা যদি আইটেম হয়, যেটা আমি খুঁজতেছি, তাহলে লোকেশন ইজ ইকুয়াল মিড সেট করা থাকবে, অন্যথায় নাল মানে ওখানে ওই আইটেমটা নাই ওই অ্যারেতে, ডাটাতে, অ্যালগরিদম সমাপ্ত হবে। এগুলো কমপ্লেক্সিটি বোঝাচ্ছে। লিনিয়ার এবং বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কি, এগুলো প্রশ্ন আসতে পারে। লিনিয়ার সার্চ অ্যালগরিদম কমপ্লেক্সিটিকে n সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট ডাটা অ্যারে থেকে আইটেমের স্থান শনাক্ত করতে যতগুলো তুলনার প্রয়োজন হয় তার সংখ্যা ফাংশন অফ n দ্বারা পরিমাপ করা হয়। ওয়ার্স্ট কেস মানে এগুলো কেস ধরা হয়। ওয়ার্স্ট কেস কি, ফাংশন অফ n ইজ ইকুয়াল টু n প্লাস 1, এগুলো ডাইরেক্ট মুখস্থ করবেন, ডাইরেক্ট মুখস্থ। অ্যাভারেজ কেস কি, ফাংশন অফ n ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ কেস। আর লিনিয়ার সার্চ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কি হবে, অ্যাভারেজ এবং ওয়ার্স্ট কেস দুটোটাই বাইনারি সার্চ আর সেম ইন বাইনারি সার্চ। এটা কি, এটা ছিল, এটা লিনিয়ার সার্চের ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস, আর এটা হচ্ছে বাইনারি সার্চের ওয়ার্স্ট এবং অ্যাভারেজ কেস, এই দুটোটাই সেম। বাইনারি সার্চে অ্যাভারেজ এবং ওয়ার্স্ট কেস দুটোটা সেম, কি ফাংশন অফ n ইজ ইকুয়াল টু log 2n, মানে log 2n। এটা হচ্ছে সার্চিং, এতটুকু সার্চিং করছিলাম আমরা। এগুলা প্র্যাকটিক্যালও আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে হয়তো প্র্যাকটিক্যাল থাকতে পারে সার্চিং সর্টিং এর। দেখি তো,
না, এগুলো প্র্যাকটিক্যাল নাই, সরি, এগুলো থিওরিটিক্যাল পড়া বেশি। তারপর একটা প্রশ্ন আসতে পারে, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চের পার্থক্য লেখো, তাহলে এটা দেখতে হবে। এই দেখছেন অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি কি, ফাংশন অফ n+1 ডিভাইডেড বাই 2, আর এখানে ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি একই থাকে, এটা বলতে হবে। এখানে এরা এটা বলছে, আমি এখানে বলে দিচ্ছি অলরেডি আপনাকে, log 2n হবে। তারপর আসি সর্টিং এর কার্যপ্রণালী। সর্টিং, এটা আমি মাত্র একটু আগে আপনাদেরকে বলছিলাম সর্টিং মানে কি। সর্টিং মানে হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর বিষয়টা। এখন দেখি, ডাটা স্ট্রাকচারকে পছন্দ মতো অ্যারে তে অক্ষর বা সংখ্যা মানের ক্রমানুসারে ডাটা উপাদান সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে, যেটা আমি বলছি অলরেডি। ডাটা স্ট্রাকচার থেকে দ্রুত ও সহজে প্রয়োজনীয় ডাটা বের করার জন্য সর্টিং করতে হয় আমাদেরকে। আমরা কোনো জিনিস অগোছালো দেখলে আমরা কোনো কিছু জিনিস খুঁজে পাই না অগোছালো জায়গার মধ্যে। যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে আমরা কোনো কিছু খুঁজতে খুব সহজ হয়। এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রেও সেম, একই বিষয়। তো সর্টিং এর দুই ভাগে ভাগ করা হয়, অ্যাসেন্ডিং বা ছোট থেকে বড়, ডিসেন্ডিং বড় থেকে ছোট। বিভিন্ন রকম গবেষণার ক্ষেত্রে অনেক সময় সর্টেড ডাটার প্রয়োজন হয়ে থাকে। কম্পিউটারের মেমোরিতে স্টোরড সংরক্ষিত ডাটা বা উপাদানসমূহ নাম্বার বা ক্যারেক্টার হতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম কোড ব্লকস ডাউনলোড করার, এটা করছেন আপনারা? ডাউনলোড এবং ইনস্টল করছেন? হ্যালো? আচ্ছা, যদি করে না থাকেন তাহলে দয়া করে করে ফেলবেন, কারণ এটা প্র্যাকটিক্যালের জন্য লাগবে। আচ্ছা, সর্টিং বিভিন্ন কৌশল, অনেক ধরনের সর্ট আছে। বাবল সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, তারপর মার্জ সর্ট, রেডিক্স সর্ট, শেল সর্ট, তারপর কাউন্টিং সর্ট, বাকেট সর্ট, ডিস্ট্রিবিউশন সর্ট। সর্টিং এর অনেক প্রকার বের, এগুলো এক একটা হয়তো এখানে বলছে মনে হয়। দেখি, হ্যাঁ, বাবল সর্ট, আমি দেখি তো আমার এটাতে কি বলছিলাম। বাবল সর্ট এক ধরনের সর্টিং পদ্ধতি যেখানে এক জোড়া ডাটার মধ্যকার তুলনা করা হয়। ডাটা দ্বয়ের মধ্যে ক্রম অর্ডার না থাকলে ডাটা দুটি স্থান বিনিময় করে। শেষ ডাটা না আসা পর্যন্ত পাশাপাশি দুটি ডাটা তুলনা চলতে থাকে। ডাটার এই স্থান বিনিময়কে প্রোগ্রামের ভাষায় সোয়াপিং বলে। এটাই হচ্ছে বাবল সর্টের মেইন অর্থ। তারপর বাবল বলতে তো আমরা বুদবুদ বুঝি, কিন্তু বুদবুদ যেমন কোনো তরল উৎপন্ন হয়ে সবার উপরে ওঠে অথবা সবার নিচে নেমে আসে, সেরূপ বাবল সর্ট পাশাপাশি দুটি উপাদানকে তুলনা করে প্রয়োজন বোধে দুটি উপাদান স্থান পরিবর্তন করে সাজানো এবং এভাবে পর্যায়ক্রমে সকল উপাদান পরস্পরের সাথে তুলনা করে সবচেয়ে বড় অথবা সবচেয়ে ছোট উপাদানকে সবার উপরে স্থান দেওয়া হয়। একটি উপাদান সবার উপরে আসার পর অন্য উপাদান সমূহ একই পদ্ধতিতে সাজানো হয়ে থাকে। এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমরা সাজাই, এটাকে আমরা বাবল সর্ট বলে থাকি। এটা হচ্ছে এটার একটা উদাহরণ। কি করছে, ইনিশিয়ালি দেখেন 5 3 8 4 6, তাহলে আমাকে এখন কি করতে হবে, বাবল সর্ট করতে হবে। বাবল সর্ট কি করতে হবে, ছোট থেকে বড় নয় বড় থেকে ছোট। যদি বলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় মানে 3 থেকে 8, তাহলে কি করতে হবে, ছোট সংখ্যাগুলা প্রথমের দিকে আনতে হবে। তো এখন আমরা এই 5 এবং 3 এর সাথে কম্পেয়ার করলাম, দেখতেছি 3 ছোট 5 বড়, তাহলে 3 এটা এখানে প্রথম পজিশনে আসি যাবে। তাহলে আমরা সোয়াপ করব, যেটা এই মাত্র বললাম প্রোগ্রামের ভাষায় এটাকে সোয়াপ বলে। 3 আসি গেছে, এবার 5 এবং 8 এর সাথে কম্পেয়ার করব, দেখতেছি 5 ছোট আছে, 5 ছোট 8 বড়, তাহলে এখানে কোনো সোয়াপ হবে না, অলরেডি ঠিক জায়গায় আছে। এরপর 8 এবং 4 এর সাথে আমরা কম্পেয়ার করব। 8 এবং 4 এর সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে 8 বড় 4 ছোট, তাহলে সোয়াপ হবে। তাহলে 4 8 হইছে। এরপর 8 এর সাথে 6 এর কম্পেয়ার করব, দেখা যাচ্ছে 8 বড় 6 ছোট, এই হইছে। এখন এটা
দেখেন এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। 3 5 4 6 8, এখানে 4 কি ছোট 5 বড়, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হয়নি। এখানে কি বলছে, রিপিট স্টেপ 1 to 5 আনটিল নো মোর সফটস রিকোয়ার্ড, মানে এই এই তুলনাটা আবার করব আমরা। এখন এটা ইনিশিয়াল ছিল, এখন ইনিশিয়াল হয়ে যাবে এই 5 নম্বর ধাপটা। এটা আমি আবার শুরুতে আনবো, আবার কম্পেয়ার করব, কম্পেয়ার করে তখন 5টা এখানে আসে যাবে, 4টা এখানে আসে যাবে, তারপর 5টা আবার এখানে আসে যাবে, 6টা এখানে আসে যাবে, না না সরি 5টা ঠিকই যাই থাকবে। তো এটা করতেছি কেন আমরা, এটা কম্পেয়ার করে করে আমরা দেখতেছি ঠিক আছে, মানে সবকিছু ঠিক পজিশনে আছে কিনা। এটা এটাকে ধাপ বলে। প্রথম ধাপে এটা এরকম হয়েছে, আবার করব সেকেন্ড ধাপ। এটা হচ্ছে বাবল সর্টের কাজ। এবং বাবল সর্ট আবার অ্যালগোরিদম আছে, আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটা জিনিসের অ্যালগোরিদম আছে ডাটা স্ট্রাকচারে, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটা লিনিয়ার সার্চ বলেন, বাইনারি সার্চ বলেন, বাবল সর্ট বলেন, হিপ সর্ট বলেন, কুইক সর্ট বলেন, প্রত্যেকে অ্যালগোরিদম আছে। সেখানে অ্যালগোরিদম বলতে আসলে এটা কিভাবে কাজ করছে, এটা পর্যায়ক্রমিক কথা, মানে কিভাবে কাজ করছে। তো বাবল ডাটা এন, এখানে ডাটা হচ্ছে উপাদান বিশিষ্ট অ্যারে, এই অ্যালগোরিদম ডাটা এর উপাদান সমূহকে সজ্জিত করে। তো 1 নম্বর ধাপ k is equal to 1 to n-1 পর্যন্ত 2 এবং 3 স্টেপের লুপের পুনরাবৃত্তি হবে, 2 এবং 3। তো পয়েন্টার ইজ ইকুয়াল টু 1 নির্ধারণ করা হবে, 5 পয়েন্টার পিটিআর এর প্রাথমিককরণ। তো পয়েন্টার লেস দেন ইকুয়াল n-k পর্যন্ত while লুপে পুনরাবৃত্তি হবে। পয়েন্টার বলতে এখানে আমরা যে পয়েন্ট ধরতেছি, তারপর যদি ডাটা পয়েন্টার গ্রেটার দেন ডাটা পয়েন্টার প্লাস 1 হয়, এখানে আমরা একটু আগে লোকেশন বলছিলাম, ডাটা আইটেম বলছিলাম, এটা পয়েন্টার ধরতেছে, মানে এটার প্রত্যেকটা উপরে একটা লোকেশন আছে না, 0 1 2 3 4, এটা লোকেশন মান, ওইটাই ডাটা পয়েন্টার ধরতেছে, ডাটা পয়েন্টার। যদি ডাটা পয়েন্টারের মান গ্রেটার দেন ডাটা পয়েন্টার প্লাস 1, পয়েন্টার প্লাস 1 বলতে আছে পরের লোকেশনটাকে বলতেছে যে আমি এই লোকেশনে আছি, 1 লোকেশনে আছি, তো 1 প্লাস 1 মানে 2 বোঝাচ্ছে না, এই পরবর্তী লোকেশন, পরবর্তী লোকেশন থেকে যদি বড় হয় তাহলে পরস্পর পরস্পর স্থান বিনিময় করবে, কারণ ওই পরবর্তী লোকেশনের মান বড়, যে লোকেশন আছি আমি, যেটা সব বলতেছে। তাও নির্ধারণ করা হয়, ইনার লুপ সমাপ্ত হয়, স্টেপ অ্যালগরিদম সমাপ্ত হয়, এটাই বোঝাচ্ছে। এরকম প্রত্যেকটা শর্ট আছে, বাবল শর্ট দেখলাম, তারপর আছে কুইক শর্ট। কুইক শর্ট হচ্ছে বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগরিদম, কুইক শর্ট অন্যতম। কেন কুইক শর্ট অন্যতম, কারণ হিসেবে বলা যায় এর কমপ্লেক্সিটি অন্যান্য বেশিরভাগ অ্যালগরিদম কমপ্লেক্সিটি থেকে অনেক কম। স্ট্যাকে সংরক্ষিত ডাটা সমূহকে সর্ট করার জন্য কুইক সর্ট ব্যবহৃত হয়। দেওয়া যাক নিচে 12টি সংখ্যা নিয়ে একটি লিস্ট তৈরি করা হয়েছে। তো এটা বোঝা যাচ্ছে এটা উলটপালট করা আছে। তো এখন এই কুইক সর্ট অ্যালগরিদম রিডাকশন স্টেপ ডাটা সিরিজের সর্বশেষ অবস্থান ডাটা মান পর্যবেক্ষণ করে। উল্লেখিত তালিকার প্রথম সংখ্যা হচ্ছে 44 এবং শেষ সংখ্যা হচ্ছে 66। শেষ সংখ্যা 66 হতে শুরু করে ডান থেকে বাম দিকে লিস্টকে স্ক্যান করে প্রতিটি সংখ্যার সাথে 44কে তুলনা করার সময় যখন 44 অপেক্ষা ছোট সংখ্যা পায় তখন স্ক্যান করা থেমে যায়। সেহেতু 22 44 থেকে ছোট, কাজে 22 এবং 44-এর মধ্যে স্থান বিনিময় হয়। মানে আমি প্রথমে এই 44টাকে টার্গেট করে রাখলাম, এরপর ডান দিক থেকে বাম দিকে আমি স্ক্যান করতেছি, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা ছোট, নাকি এটা থেকে এটা ছোট। এখন দেখতেছি 22 হচ্ছে 44 থেকে ছোট, তাহলে এটা স্থান বিনিময় করবে, তাহলে 22 হয়ে যাবে শুরুতে, 44 হয়ে যাবে শেষে। এটা খুব তাড়াতাড়ি প্রক্রিয়া, এই জন্য বলছে অন্যতম একটি সর্টিং অ্যালগোরিদম এটা, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়, সময়ও বাঁচে, এই স্থান বিনিময় করতে থাকে। এবার 22-এর সাথে তুলনা করবো আমি এর চেয়ে ছোট কোনো সংখ্যা আছে কিনা, যদি থাকে এই যেমন 11, 11-র সাথে তুলনা করে দেখবে যে 11 হয়। যেমন এরপর কি বলছে, এরপর বিপরীত দিক থেকে 22 থেকে শুরু বাম দিকে অন্যদিকে ডান দিকে স্ক্যান করে ডাটা তুলনার সময় যে মানটি 44 অপেক্ষা বড় সেখানে তুলনা বন্ধ করে দেয়। আচ্ছা, কুইক সর্টের উদাহরণ আমি দিয়ে, আচ্ছা
এটা এরকম। তো প্রথম সাবলিস্ট আমি কি পেয়েছি 22, 33, 11, 40। পরের সাবলিস্ট পেয়েছি 90, 77, 60, 99, 55, 88, 66। এখনো হয় না এটা। আমি 44কে কেন্দ্র করে সবকিছু করছি। তো এরকম আবার করব এটা। এটা হচ্ছে কুইক সর্টের উদাহরণ বলতে গেলে। তারপর আসি হিপ সর্ট মতো বেশ ধরনের বাইনারি ট্রি। বাইনারি ট্রি কেন বলছে? ট্রি আকারে দেখানো হয়েছে, যেমন আমি এখানে দেখছি এই ট্রি আকারে। এখানে কি দেখানো হয়েছে হিপ সর্টে? ম্যাক্স হিপ একটা আছে, মেইন হিপ আছে। ম্যাক্স হিপ কি? এন এর অধীনস্থ চাইল্ড উপাদানগুলোকে নিম্নক্রমে ডিসেন্ডিং অর্ডার অনুসরণ থাকে বলে তাকে ডিসেন্ডিং হিপ বলে। আর মেইন হিপ ধরা যাক এন সংখ্যক উপাদান বিশিষ্ট এইচ একটি বাইনারি ট্রি, তাহলে এইচ কে হিপ বা মেইন হিপ বলা হয়। তো প্রতিটি নোডে সর্বাধিক 2টি চিলড্রেন থাকে। চিলড্রেন বলতে কি? শাখাকে বোঝাচ্ছে, এগুলো শাখা। এই 2টি শাখাকে চিলড্রেন বলতেছে। এন এ উপাদানের মান প্রতিটি চিলড্রেনের মানের সমান বা অথবা ছোট হবে। মেইন হিপে এন এর অধীনস্থ চাইল্ড উপাদানগুলো ঊর্ধ্বক্রম বা অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে থাকে বলে একে অ্যাসেন্ডিং হিপ বলে। তো এখন এখানে কি দেখলাম আমরা? অ্যারেতে আছে কি 4, 3, 7, 1, 8, 6 লোকেশন দেখা গেছে, দেখছেন 0 থেকে স্টার্ট করছে এখানে 6 পর্যন্ত। ইনিশিয়াল এলিমেন্ট আমরা কি পাইলাম? 4, 3, 7, 3 এর সাথে 1, 8 আর 7 এর 5। ইনিশিয়াল এলিমেন্ট এরকম, কিন্তু আমরা এটাকে ম্যাক্স হিপ করব। ম্যাক্স হিপ মানে কি? ইনিশিয়াল নোড মানে উপর সবার রুট নোড, এটাকে রুট বলে, মানে মূলটা হবে সবচেয়ে বড়। ম্যাক্স হিপ এজন্য বলতেছে। তাহলে 8, এখানে 8 আসবে। কিন্তু কিভাবে হইলো এটা? এটা নিচ থেকে স্টার্ট করছে। প্রথমে আমি 3 এর সাথে 1 এবং 8 এর তুলনা করব। দেখা যাচ্ছে 8 বড় 3 থেকে, তাহলে এইটার সাথে এটা সোয়াপ হবে। তাহলে এখানে 8 আসি গেছে, এখানে 3টার নিচে আসি গেছে। তারপর 3 এবং 7 মানে সরি 8 এবং 7 এর সাথে 4 এর তুলনা করব। তখন দেখা যাচ্ছে যে 8 বড় 4 থেকে, তো 4টা এখানে আসি গেছে, 8টা এখানে আসি গেছে। তো এভাবে আমরা ম্যাক্স হিপ করে থাকি, মানে হিপ সর্ট করে থাকি। এখন সবকিছু ঠিক আছে, 1, 4, 3, 5, 7, 8। নিচের গুলো ছোট, তাও বড়, তারপর বড় সবচেয়ে বড়। তারপর আসে ইনসারশন সর্ট। ইনসারশনের মাধ্যমে কথা আবিধানিক অর্থ বোঝাচ্ছে, মানে ইনসার্ট করা। এটাকে ইনসারশন সর্ট বলতেছে। কোনো ডাটা আইটেমকে ইনসার্ট করাকে ইনসারশন সর্ট বলতেছে। এই অ্যালগরিদমে সর্টিং এর জন্য ধারাবাহিকভাবে ক্রমানুসারে উপাদানকে সন্নিবেশিত বা ইনসার্ট করা হয় বলে এই সর্টিং পদ্ধতিকে ইনসারশন সর্ট বলে। তা এখানে কি করলো? এটা পাসিং পদ্ধতি এক ধরনের। তো 23, 1, 10, 5, 2 এটা হচ্ছে ইনিশিয়াল ফার্স্ট পাস। তারপর সেকেন্ড পাসে কি হলো? 1, 23, 1, 23, 23 এর উপর 1 ইনসার্ট হয়েছে, 23টা এখানে আসি গেছে। থার্ড পাসে 10, 23, 10টা এখানে আসছে। তারপর এই জিনিসটা কি আসলে জানেন? এখানে আমি এই 1 নম্বর ভ্যালুটা আমি আমার বাম দিকে যত ভ্যালু আছে সেটার সাথে কম্পেয়ার করছি। তো একটাই তো ভ্যালু আছে, এই জন্য সব করে ফেলছে, কারণ আমি ছোট থেকে বড় করতেছি এই কারণে। তারপর যখন থার্ড পাসে আসছি, থার্ড পাসে আমি 2টা ভ্যালু পাইলাম, 1 এবং 23। এই 10 সংখ্যাটা আমি এখন এই দুইটার মধ্যে ইনসার্ট করব। তাহলে এখানে ইনসার্ট করলাম। এর 5 নম্বর সংখ্যাটা আমি এখন কোথায় ইনসার্ট করব? 1, 10, 23 এই তিনটা সংখ্যার মধ্যে এই জায়গায় ইনসার্ট করব আমি, কারণ 5 1 থেকে বড়, 10 থেকে ছোট, তো এই জায়গাটা আমি ইনসার্ট করব। তারপর ফিফথ পাসে এই দুই সংখ্যাটা আমি কোথায় ইনসার্ট করব? 1 এবং 5 এর মাঝখানে ইনসার্ট করব। এটাকে এই জন্য ইনসারশন সর্ট বলতেছে। আমি ধাপে ধাপে আমার বাম দিকে যত ভ্যালু আছে সেটা কম্পেয়ার করে আমি ভ্যালুটা ইনসার্ট করে ফেলবো, আর কিছু না। এই জন্য এটাকে ইনসারশন সর্ট বলতেছে। সিলেকশন সর্ট বলতে কোনো আনসর্টেড অ্যারে থেকে একটি উপাদানকে সিলেক্ট বা নির্বাচন করা হয় এবং নির্বাচিত উপাদানকে ক্রমানুসারে মেমোরিতে সংরক্ষণের মাধ্যমে সর্টিং করা হয়। প্রথম নির্বাচিত উপাদানটি সবচেয়ে ছোট বা সর্ববৃহৎ হতে পারে। যদি অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয় তাহলে প্রথম নির্বাচিত সংখ্যাটি সবচেয়ে ছোট হতে হবে। আর যদি ডিসেন্ডিং অর্ডার হয় সবচেয়ে
বড় হতে হবে প্রথম সংখ্যাটি। তারপর আমি যদি উদাহরণ দিই, স্টেপ 1 এখানে দেখেন, ধরা যাক ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় করে সাজাতে হবে। তাহলে সর্বনিম্ন উপাদান ডাটাটি খুঁজে বের করে প্রথম স্থানে সংরক্ষণ করতে হবে। এরপর প্রথম স্থান বাদ দিয়ে অ্যারে অন্যান্য উপাদান থেকে দ্বিতীয় ছোট উপাদানকে খুঁজে বের করা হয় এবং সেই উপাদানকে দ্বিতীয় স্থানে সংরক্ষণ করা হয়। মানে এখানে আমি তুলনা করে দেখছি, এখানে 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে সরি 2 সংখ্যাটা সবচেয়ে ছোট, এটা আমি আলাদা করে রাখলাম সর্টেড অ্যারে, আর বাকিগুলো হচ্ছে আনসর্টেড অ্যারে। স্টেপ 2 তে আমি এই 5 4 7 এই তিনটার মধ্যে মেইন এলিমেন্ট হচ্ছে 4, তো 4টা আমি সর্টেড অ্যারের সাথে যোগ করলাম, যেটা এখানে বলছে ওই দ্বিতীয় উপাদানকে খুঁজে বের করা এবং সেই উপাদানটি দ্বিতীয় স্থানে সংরক্ষণ করা হয়। এই দ্বিতীয় স্থানে বলতে এখানে বোঝাচ্ছে এই, এটা হচ্ছে দ্বিতীয় স্থান, এই 2 এর পাশে 4। তো এইভাবে করে তারপর প্রথম দ্বিতীয় স্থান বাদ করে অন্যান্যগুলোকে মেমোরি থেকে তৃতীয় স্থানের সংখ্যা কম্পেয়ার করে একইভাবে অন্যান্যগুলো এরকম ক্রমান্বয়ে খুঁজে বের করব আর সেটাই সিলেক্ট করব। এইটাকে সিলেকশন সর্ট কেন বলতেছে, আমি সিলেক্ট করতেছি, এটা আমি 2টাকে সিলেক্ট করতেছি, তারপর 4কে সিলেক্ট করতেছি এবং 5 এবং 7-এর মধ্যে আমি 5কে সিলেক্ট করতেছি, তো সবার শেষে 7 আছে, 7কে সিলেক্ট করতেছি, 7 সর্টেড এর মধ্যে আছে। এটাই হচ্ছে সিলেকশন সর্ট। আগেরটা ছিল ইনসার্শন সর্ট, মানে আমি ইনসার্ট করতেছি, আর এটা হচ্ছে সিলেক্ট করতেছি, এটাই। তারপর মার্জ সর্ট একটা আছে, 2 বা ততোধিক ফাইলকে একত্রিত করে তৃতীয় একটি ফাইলে পরিণত করার পদ্ধতিকে মার্জিং বলে। মার্জ মানে বোঝা যাচ্ছে, মার্জ মানে দুটি একসাথে সংযোগ করা। আবার 2 বা ততোধিক সর্টেড ফাইলকে একত্রিত করে তৃতীয় একটি সর্টেড ফাইল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে মার্জ সর্ট। মার্জ কাকে বলে বলছে, তাও মার্জ সর্ট কাকে বলে বলছে। তো এখন দেখেন, আমার এখানে একটা ইনিশিয়ালি ডাটা অ্যারে দিছে 4260, এটা একটা আনসর্টেড অ্যারে। তা আমি কি করলাম, আলাদাভাবে ভাগ করলাম 2 ভাগে। প্রথমে 42 একটা ভাগ করলাম, 60 আলাদা ভাগ করলাম। 42 কে আমি আলাদা আলাদা ভাগ করে ফেললাম, 6 এবং 0 কে আলাদা আলাদা ভাগ করে ফেললাম। এরপর কি করলাম, কম্পেয়ার করে দেখলাম 4 2 থেকে বড়, তাহলে 2টা প্রথমে থাকবে, 4 দ্বিতীয় স্থানে থাকবে। তারপর এখানে দেখলাম 6 0 থেকে বড়, তাহলে 0টা এখানে বসবে, 6 বসবে এখানে, মানে লোকেশন বোঝাচ্ছি আমি, লোকেশন বসবে। তারপর যখন দুটোটা মার্জ করে ফেললাম, এই দুটো কম্পেয়ার করার পর এটা মার্জ করে ফেললাম, এই দুটোটা আমি কম্পেয়ার করার পর মার্জ করে ফেললাম। এখন এই দুটোটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, 2 4 একটা সর্টেড অ্যারে, 0 6 একটা সর্টেড অ্যারে। এখন এই দুটোটা ইন্ডিভিজুয়ালি আমি যখন কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখছি 4 এবং 0, মানে 2 4 0 6, 2 0 থেকে বড়, 4 ও 0 থেকে বড়, আবার 6 4 থেকে বড়, 6 2 থেকে বড়। তো এগুলো কম্পেয়ার করে দেখলাম, যখন মার্জ করলাম এগুলো সর্টেড আকারে আসছে 0 2 4 6। আনসর্টেড থেকে আমি ডিভাইডেড করলাম, ডিভাইড করে মার্জ, কম্পেয়ার করে মার্জ করলাম, তখন আমি সর্টেড পাইলাম, এটাকে সর্টেড মার্জ সর্ট বলতেছে। এখন এগুলো কমপ্লেক্সিটি, আমি আগেও বললাম বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, এগুলো কমপ্লেক্সিটি যেমন আছে এগুলোর কমপ্লেক্সিটি আছে। তো বাবল সর্টের কমপ্লেক্সিটি কি, ফাংশন অফ n ইজ ইকুয়াল টু বিগ ও n স্কয়ার। এটাকে আমরা বিগ ও উচ্চারণ করি, বড় হাতের ও, অ্যালফাবেট ও যেটা আছে সেটাকে আমরা বিগ ও বলি, বিগ ও n স্কয়ার। কুইক সর্টের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি, ফাংশন অফ n ইজ ইকুয়াল টু বিগ ও n স্কয়ার, আর অ্যাভারেজ কেস হচ্ছে ফাংশন অফ n ইজ ইকুয়াল টু বিগ ও n log n। এগুলো মুখস্থ করবেন, এগুলো শুধু ডাইরেক্ট মুখস্থ। হিপ সর্ট হচ্ছে ফাংশন অফ n is equal to big O n log 2n। ইনসার্শন সর্টের ওয়ার্স্ট কেস হচ্ছে ফাংশন অফ n is equal to big O log n স্কয়ার। অ্যাভারেজ কেস হচ্ছে ফাংশন অফ n is equal to big O n স্কয়ার, কোনটাই সেম। সিলেকশন সর্ট হচ্ছে ফাংশন is equal to big O n স্কয়ার। তারপর মার্জ সর্ট হচ্ছে ফাংশন অফ n less than equal n log n। এখানে আমি বলেছি ও মানে হচ্ছে বিগ ও নোটেশন। তা এটাই হচ্ছে সর্টিং। আজকে আমরা তাহলে সার্চিং এবং সর্টিং দেখলাম। যদি এখন যদি প্র্যাকটিক্যাল দেখাতে চাই,
আচ্ছা হ্যাঁ, আমি লাস্ট ক্লাস যেটা পড়াইছিলাম পুশ এবং পপ জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে। পুশ এবং পপ জিনিসটা দেখাই, দেখি। এটা হচ্ছে কোড ব্লকস। কোড ব্লকসে আমরা এগুলা প্র্যাকটিক্যাল করব। একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। আসে গেছে। তো এখানে কত কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে থাকতে হয়, যেমন এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইনক্লুড এসটিডি লিভ ডট এইচ, বা এগুলো কোড বক্সে শুরু থেকে দিতে হয়। ডিফাইন সাইজ 4, এটা কি পুশ এবং পপের এটা কোড, সি কোড। তা আমি ইন্টিজার ইজ ইকুয়াল টু কি লিখলাম, টপ ইজ ইকুয়াল টু -1, ইন্টিজার অ্যারে ইজ সাইজ, ভয়েড পুশ, ভয়েড পপ, ভয়েড শো, এগুলো হচ্ছে নাল ফাংশন। ভয়েড মানে হচ্ছে ফাঁকা, নাল ফাংশন রাখলাম। পুশ, পপ, শো, তিনটা ফাংশন ধরলাম আমি। পাইথনে যেরকম ফাংশন ধরা হয় এখানেও ফাংশন, কত ফাংশন আছে। ভয়েড দিয়ে আমি ফাংশন ক্রিয়েট করলাম, পুশ, পপ, শো। তো বোঝা যাচ্ছে পুশ এবং পপ দুইটা ফাংশন, একটা পুশ করবে, একটা পপ করবে, আর একটা লাস্টেরটা কি শো করবে ওগুলা। এখান থেকে হচ্ছে মেইন প্রোগ্রাম শুরু, ইন্টিজার মেইন। ইন্টিজার মেইন দিয়ে আমরা প্রোগ্রামিং শুরু করে থাকি, সি প্রোগ্রাম। তো এখানে ইন্টিজার চয়েস দিয়ে রাখলাম, চয়েস। আমি এখানে ওয়াইল লুপ ব্যবহার করলাম। তো ওয়াইল লুপে আমি মান 1 দিয়ে স্টার্ট করছি। তো কি দেখাবে, পারফর্ম অপারেশন অন স্ট্যাক প্রিন্ট, এরকম করে দেখাবে। 1 নম্বর অপশন হচ্ছে পুশ দ্য এলিমেন্ট, 2 নম্বর অপশন হচ্ছে পপ দ্য এলিমেন্ট, 3 নম্বর অপশন হচ্ছে শো দ্য এলিমেন্ট, আর 4 নম্বর অপশন হচ্ছে এন্ড। এখন আমি ইন্টার দ্য চয়েস, আমি কোন চয়েস নিব এটা হচ্ছে বিষয়। তো এখানে আমি স্ক্যানফ দিলাম %d চয়েস, যে চয়েসটা আমি ইন্টিজার এখানে চুজ করছি। আমি যদি 1 লিখি তাহলে আমি কোনো এলিমেন্ট পুশ করব, মানে সংযোগ করব। পপ দিলে কোনো এলিমেন্ট আমি বিয়োজন করব বা সরাই ফেলবো। শো মানে হচ্ছে আমি কতগুলো এলিমেন্ট আমি ওই অ্যারেতে ডাটাতে পপ পুশ করলাম, পপ করলাম, এটাই হচ্ছে দেখাবে। আর এন্ড মানে হচ্ছে ওর পুরো কাজটা আমি টার্মিনেট করে দিব, মানে অফ করে দিব। এখন আমরা এখানে সুইচ কেস ইউজ করলাম। সুইচ কেসের কাজ অনেক ইজি, যেহেতু এখানে 4টা অপশন দিলাম। তো সুইচ কেস চয়েস, চয়েস এখানে আমি যদি 1 দিই তাহলে কেস 1 মানে পুশ করবে, কেস 2 পপ করবে, কেস 3 ব্রেক করবে, আর কেস 4 হচ্ছে এক্সিট করবে, সরি কেস 3 শো করবে। তো এখানে এই 4টা অপশন আমি এখানে যে লিখলাম এটা প্রিন্ট করে দেখালাম। তাহলে আমি যদি এখানে প্রত্যেকটা দিই তাহলে ওই কাজটা করবে। আর যদি এর বাইরে আমি কোনো নম্বর দিই, 1 থেকে 4 এর বাইরে কোনো নম্বর দিই, বলবে যে ইনভ্যালিড চয়েস, মানে আমি যদি 5 দিই তাহলে ইনভ্যালিড চয়েস বলবে। এবার হচ্ছে আমি এখানে অলরেডি ভয়েড এইসব ফাংশনগুলো ক্রিয়েট করে ফেলছি, পুশ, পপ, শো। পুশ, আমি যে 1 নম্বর অপশন চয়েস দিব, 1 নম্বর চয়েস হচ্ছে পুশ করা। তো পুশের কাজ কি, সংযোগ দেওয়া। ইন্টিজার x ধরলাম, ইফ টপ ইজ ইকুয়াল টু সাইজ -1, তাহলে প্রিন্ট ওভারফ্লো, মানে আমার ডাটা স্ট্রাকচার যে ডাটা সাইজের তুলনায় যদি আমি টপ বেশি দিই তাহলে ওভারফ্লো হয়ে যাবে। তারপর এলস, এন্টার দ্য এলিমেন্ট টু বি অ্যাডেড অনটু দ্য স্ট্যাক, এটা হচ্ছে এটার কোড। স্ক্যান করবে কি কত এলিমেন্ট করতেছি, 1 2 এরকম। তো আমি যদি আপনাদেরকে রান করে দেখাই তাহলে আর সুবিধা হয়। রান করলাম, এখানে দেখেন পারফর্ম অপারেশন অফ দ্য স্ট্যাক, এখানে আমি যে কাজ লিখছি সেটা এখানে দেখাচ্ছে, পুশ দ্য এলিমেন্ট, পপ দ্য এলিমেন্ট, শো এন্ড। আমার এখানে বলছে এন্টার দ্য চয়েস, আমি 1 চয়েস করলাম, 1 এর কাজকে পুশ করা। এখন কি বলছে, এন্টার দ্য এলিমেন্ট টু বি অ্যাডেড অন দ্য স্ট্যাক, আমি একটা এলিমেন্ট এন্টার করলাম 25।
আমাকে আবার বলছে পারফর্ম দ্য স্ট্যাক। আচ্ছা আমি আরেকটা পুশ করলাম, সেটা হবে দে 53। আর আমি দুইটা এলিমেন্ট আমার ডাটা আইটেমে মানে ডাটা অ্যারেতে এন্টার পুশ করলাম। আমি যদি শো করতে বলি 3 নম্বর অপশন, এই দেখতেছেন এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য স্ট্যাকস, আমার স্ট্যাকের মধ্যে দুইটা এলিমেন্ট প্রেজেন্ট, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 25। আমরা জানি পুশ পপে যে সবার শেষে আসবে সে সবার আগে বের হবে, লাস্ট কাম ফার্স্ট সার্ভ, মানে ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ যেটা বলছে। তো সে সবার টপে থাকবে। আমি সবার শেষে 53 অ্যাড করছিলাম, সেটা সবার উপরে আছে টপে। তা আমি যদি এখন পপ দ্য এলিমেন্ট করি 2 নম্বর চয়েস, আমি যদি 25 বলি ইনভ্যালিড বলবে, আন্ডারফ্লো বলবে। কেন? 25 নিচে আছে, আগে আমাকে 53টা সরাতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে তাও দেখাই, আন্ডারফ্লো দেখাবে এটা বোঝাই। আমি যদি 25 দিই লিখবে ইনভ্যালিড চয়েস বলবে। আচ্ছা সরি ইনভ্যালিড চয়েস না, পপ আগে চয়েস দি, পপ এন্টার দ্য চয়েস 25 দি, বলবে যে ইনভ্যালিড চয়েস। তা আমি এখন যদি পপ দি আন্ডারফ্লো, দেখছেন আন্ডারফ্লো দিছে মানে হবে না, এটা বোঝাচ্ছে। আমি যখন পপ 2 দিই, এবার আমি যদি দিই 53, 3 নম্বর শো, আচ্ছা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি যে দেখাতে চাচ্ছি স্ট্যাকের বিষয়টা হচ্ছে উপর থেকে নিচে, প্রথম উপরের রং যে সবার লাস্টে আসবে তাকে আমরা পপ করতে হবে। এখানে এই জিনিসটা দেখাইছে টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1, এখানে টপ হচ্ছে আসলে উপরের অংশটা। তারপর পপ, এখানেও সেম প্রিন্ট আন্ডারফ্লো, যদি আমি উপর অংশ পপ করতে না গিয়ে নিচের অংশ পপ করতে চাই তাহলে আন্ডারফ্লো দেখাবে। আর পুশের ক্ষেত্রেও সেম, আমি অতিরিক্ত দিলে ওভারফ্লো দেবে। তারপর শো হচ্ছে আমি যতগুলো পুশ এবং পপ করছি, মানে যতগুলো পুশ করছি ওই এলিমেন্ট গুলো আমাকে শো করবে, একটু আগে আপনাদেরকে দেখাইছি। এটা শো ফাংশনের মধ্যে থাকবে। তো এইটাই হচ্ছে কাজ। এই 3টা ফাংশন আমি ক্রিয়েট করে রাখলাম, ক্রিয়েট করছিলাম শুরুতেই 3টা ফাংশন, এই 3টা ফাংশন এখানে কাজ করার জন্য। এগুলো কল কোথায় করছে? এগুলো কল করছে এখানে, কেস 1 পুশ, কেস 2 পপ, কেস 3 শো, আর কেস 4 হচ্ছে এক্সিট। এক্সিটের হচ্ছে এন্ড বুঝাচ্ছে। এটা হচ্ছে পুশ পপের বিষয়টা। আরেকটা আছে কিউ। কিউ হচ্ছে এটা, কিউ আমি আপনাদেরকে লাস্ট ক্লাস দেখাইছিলাম উদাহরণ, ওই টিকিট কাউন্টার, যে সবার আগে আসবে সে সবার আগে যাবে টিকিট কাউন্টারে। কিউ একটা সিরিয়াল বুঝাচ্ছে। তা আমি এখানে সাইজ ডিভাইন সাইজ 100 দিলাম, 100 পর্যন্ত এই ডাটা আইটেম থাকতে পারবে 100টা পর্যন্ত, সেখানে ডিফাইন সাইজ করে দিলাম সুবিধার জন্য। এনকিউ মানে হচ্ছে সংযোগ করা, আর ডিকিউ মানে হচ্ছে বিয়োজন করা, শো মানে হচ্ছে তো শো করা। আর রিয়ার এবং ফ্রন্ট তো আপনারা জানেন, রিয়ার মানে হচ্ছে সবার শেষে যে মানুষটা থাকে বা যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে রিয়ার, আর ফ্রন্ট মানে সবার শুরুতে যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট। এগুলো ওটাই, যেগুলো -1 দিয়ে রাখলাম। তারপর ইন্টিজার ক্যারেক্টার while 1, এগুলো অপারেশন, এখানেও সুইচ কেস ইউজ করছি আমি। তো এই 4টা অপশন এনকিউ, ডিকিউ, শো, এক্সিট সেম, ওই যেটা বলছিলাম ওভারফ্লো আন্ডারফ্লো বিষয়টা সেম, পুশ এবং পপের যেরকম এনকিউ কিউ বিষয়টা সেম, শুধু পার্থক্য কি পুশ এবং পপ উপর নিচ থাকে আর কিউ থাকে যে লিনিয়ার ভাবে, মানে সিরিয়ালি থাকে, উপর নিচ নাই। তো এখানে এই কাজটা করছে। আমি যদি এটা রান করে দেখাই আপনাদেরকে, এখানে কি বলছে এনকিউ অপারেশন, ডিকিউ অপারেশন। আমি 1 নম্বর চয়েস মানে সংযোগ করব, এলিমেন্ট টু বি ইনসার্টেড ইন দ্য কিউ, এলিমেন্ট দিলাম, ধরলাম 10, তারপর আরেকটা অপারেশন, আরেকটা এনকিউ করলাম, দিলাম 15, তারপর এখন আমি যদি ডিসপ্লে করতে চাই 3 নম্বর অপশন, এই দেখছেন আগেরটা আমি যখন রান করছি উপর নিচ দেখাইছে, এবারটা রান করছি পাশাপাশি দেখাচ্ছে 10, 15।
আমি এখন যদি ডি কি করতে চাই মানে সরাতে চাই, প্রথমে আমাকে কাকে সরাতে হবে, 10 কে সরাতে হবে সিরিয়ালি। আমি 2 নম্বর অপশন ডি কিউ, এই দেখেন আমি যখন 2 নম্বর অপশন ধরলাম, ডি কিউ মানে সরায় ফেলা, তাই অটোমেটিক্যালি ওরা 10 নম্বর 10 এলিমেন্টটা ওরা ডিলিট করে দিছে, সরাই ফেলছে। আমি যখন পপ করতে গেছি, সেম পপের ক্ষেত্রেও সেম, আমাকে বলতে হবে না কোনটা পপ করতে হবে। পপের ক্ষেত্রে উপরের এলিমেন্টটা পপ হয়, আর কিউতে প্রথম এলিমেন্টটাই ডি কিউ হয়ে যায় মানে সরে যায়। তো 10, এখন আমি যদি লিস্ট দেখাই, ডিসপ্লে কিউ 3 নম্বর অপশনটা দেখাই, শুধু কিউতে এখন কি আছে, 15 আছে, এটাই। এখন আমি যদি আবার পপ করি মানে ডি কিউ করে ফেলি, এখন 15 নম্বর এলিমেন্টটা সরাই ফেলছে, আর 3 নম্বর অপশন দিই, কোনো এলিমেন্ট নাই, কিউ দিছে কিন্তু এখানে ফাঁকা, এখানে কিছু নাই। এটা হচ্ছে কিউ কোড, সেম আগেরটা যেভাবে আমরা করছিলাম, এখানে ফাংশন ক্রিয়েট করে এনকিউ ডিকিউ শো, এখানেও এই কাজটা করছে, এনকিউ ডিকিউ শো, এই কাজটা এখানে করছে। আমি আপনাদেরকে কোডগুলো দেখাই দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আরো ভালো করে বুঝবেন। আর কোনটা আছে, আচ্ছা এটা আছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটাও গত ক্লাসে দেখাইছিলাম, মানে বলছিলাম লিঙ্ক লিস্ট কি। লিঙ্ক লিস্ট একটু জটিল, আপনাদের দেখি তো এখানে কি বলছে, লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন এবং বিয়োজন করার প্রোগ্রাম লেখো। এটা একটা কোড, লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন এবং বিয়োজন করার প্রোগ্রাম এখানে বলছে, অনেক বড় কোড দিছে এখানে এরা। আমি একটা কোড দিছি, যেটা করছি সেটা কিরকম, স্ট্রাক্ট নোড নিয়ে রাখলাম, ওগুলো প্রত্যেকটা লিঙ্ক লিস্টে প্রত্যেকটা আমরা নোড ধরি, নোড বলা হয়। ডাটা, প্রত্যেকটা নোডে একটা একটা ডাটা থাকে, মানে ইনফরমেশন থাকে। স্ট্রাক্ট নোড নেক্সট, এ পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার, পয়েন্টার হচ্ছে পরবর্তী নোডের সাথে সংযুক্ত থাকে সেটা বোঝাচ্ছে। ভয়েড কি লিখলাম, ইনসার্ট এট বিগিনিং, শুরুতে একটা ইনসার্ট করার ফাংশন ক্রিয়েট করলাম, যেখানে নোড হেড থাকবে, মানে লিঙ্ক লিস্ট পাওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম লিঙ্ক লিস্টটা কোথায়, এই তো দেখলাম। হ্যাঁ এই তো অ্যারে লিঙ্ক লিস্ট, এখানে এগুলো আছে ডাটা এবং নোড, যেটা বোঝাচ্ছে এখানে। তো এখানে এই কাজটাই করছে, সাইজ অফ স্ট্রাক্ট, সেট দ্য ভ্যালু অফ দ্য নিউ নোড, নতুন নোডের ভ্যালু আমি সেট করলাম। আপডেট দ্য পয়েন্ট দ্য নিউ নোড টু দ্য কারেন্ট হেড, পয়েন্ট করলাম মানে বোঝাচ্ছে যে এইটার সাথে এটা কানেক্ট করার বিষয়টা বোঝাচ্ছে। তারপর আপডেট দ্য হেড অফ দ্য পয়েন্ট টু দ্য নিউ নোড হচ্ছে এটা, আপডেট দ্য হেড, এটা হচ্ছে হেড, এটা টেইল, হেড টেইল যেটা বোঝাচ্ছে। তারপর ডিলিট এট বিগিনিং, এটা হচ্ছে ইনসার্ট এট বিগিনিং, এটা হচ্ছে ডিলিট এট বিগিনিং, শুরুতে যদি আমি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে এইভাবে লিখতে হবে কোডটা। লিঙ্ক লিস্ট ইজ অলরেডি এমটি, যদি অলরেডি খালি থাকে, হেড যদি অলরেডি নাল থাকে, তাহলে আমাকে একটা মেসেজ দিবে, সে হচ্ছে লিঙ্ক লিস্ট ইজ অলরেডি এমটি, কোনো ইয়াই নাই, কোনো এলিমেন্ট বা ডাটা নাই। তারপর যদি থাকে তাহলে তো ডিলিট করবে। তো ডিলিট এট এন্ড, এটা হচ্ছে শেষের দিকে ডিলিট করার ফাংশন। যদি শেষে কোনো এলিমেন্ট না থাকে, যেটা বলছিলাম শুরুতে যদি না থাকে তাহলে শুরুতে নাই, আর শেষে না থাকলে লিঙ্ক লিস্ট ইজ অলরেডি এমটি এটা বলবে। যদি নাল থাকে, নাল পেলেই এমটি বলবো। নাল বোঝাচ্ছে আসলে এটাকে, এই ক্রসটাকে তো আমরা নাল ধরতেছি, নাল পেলেই এমটি বলবে, অন্যথায় হেড এবং এন্ডে ডিলিট করবে। আচ্ছা এখন আরেকটা আছে ডিলিট এট পজিশন, আমি কোনো একটা পজিশন ডিলিট করতে চাচ্ছি,
যে কোনো পজিশন হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। পজিশনটা কেমনে বাইর করতেছি আমরা? লোকেশনের মাধ্যমে। তো ওই পজিশনটা লোকেশনের মাধ্যমে যদি নাল থাকে আমাকে মেসেজ দেবে লিঙ্ক লিস্ট ইজ অলরেডি এমটি, এটা দিতেই হবে, কারণ লিঙ্ক লিস্ট যদি এমটি থাকে তাহলে আমি কি বা ডিলিট করবো, এই জন্য। তো ইফ পজিশন ইজ ইকুয়াল টু 1 তাহলে হেড ইজ ইকুয়াল টু টেম্পোরারি নেক্সট, মানে আমি প্রথম পজিশনটা যদি মানে প্রথমটা যদি আমি ডিলিট করতে চাই, আর প্রথমটা মনে করেন চলে গেছে, এই সেকেন্ড পজিশনটা এখন এটা 1 নম্বর পজিশনে আসা যাবে না, তাহলে এটাকে আমরা হেড ধরতে হবে না, এটা টেল, এটা হেড, এটাকে হেড ধরতে হবে। তো এটা বোঝাচ্ছে যদি আমার পজিশন যদি 1 হয় তাহলে আমার হেড হয়ে যাবে পরবর্তী নোডটা। এখন এখানে আমরা ফর লুপ ইউজ করছি, তো যে পজিশনে যে আমরা ডিলিট করি না কেন ওই পরবর্তী নোডটাই ওই হেড হয়ে যাবে বলতে গেলে। মানে আমি যদি এই পজিশনটা ডিলিট করি এটার সাথে তখন এটা কানেক্টেড হয়ে যাবে, এটা চলে যাবে, এই এটা টেল এটার হেড কানেক্টেড হয়ে যাবে, এই এটা করতেছে বলতে গেলে, এই কাজটা এটা করতেছে। আর যদি নাল থাকে তো ইনভ্যালিড পজিশন, মানে আমার পজিশন মনে করেন 6টা, 5টা, 1 2 3 4 5 6 6টা আছে, আমি 7 নম্বর পজিশন ডিলিট করতে চাচ্ছি, 7 নম্বর পজিশন এখানে নাই, তাহলে এটা ইনভ্যালিড পজিশন হিসেবে গণনা করা হবে। তারপর একটা হচ্ছে ডিসপ্লে লিস্ট, আমার লিস্টটা ডিসপ্লে করার একটা প্রোগ্রাম এটা। তারপর এখন মেইন, এতক্ষণ আমরা ভয়েড ফাংশন ক্রিয়েট করে ওখানে কি কি কাজ করবে এগুলো বলে দিলাম, এরপর আমি শুধু ফাংশন কল করব। তার আগে আমি একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম, লিঙ্ক লিস্ট না মানে ফাংশন যেগুলো ক্রিয়েট করছি সেগুলো আমি বলে দিলাম। ইনসার্টেড বিগিনিং 21 সংখ্যাটা আমি ইনসার্ট করব, ইনসার্টেড বিগিনিং 56, ইনসার্টেড বিগিনিং 44, এই তিনটে এলিমেন্ট আমি ইনসার্ট করলাম। তো আমি যদি এটা এখন রান করি দেখেন লিঙ্ক লিস্ট 44, এখানে কি দেখাইছিলাম আমি, হ্যাঁ 44 21 56 44, তো যে সবার লাস্টে ইনসার্ট হয়েছে সেই সবার প্রথমে থাকবে লিঙ্ক লিস্টের বিষয়টা এরকম। তো 44 56 21, তো এরপর আমি লিঙ্ক লিস্টটা দেখানো হয়েছে, এবার ডিলিট নোড এট দ্য বিগিনিং, আমি লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য বিগিনিং, আমি যদি প্রথমটা ডিলিট করতে চাই তাহলে 44টা ডিলিট হয়ে যাবে, এটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো শুরুতে আছে 44, এটা ডিলিট হয়ে যাবে, কিভাবে হয়েছে? আমি ওই ফাংশনটা কল করছি বলে। তা লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য এন্ড, আমি যদি শেষেরটা ডিলিট করতে চাই, এন্ড ও একটা ফাংশন ক্রিয়েট করছিলাম ডিলিট এট দ্য এন্ড, তাহলে 21 নম্বর সংখ্যাটা ডিলিট হয়ে যাবে, থাকবে কি 56। লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট এ স্পেসিফিক পজিশন, স্পেসিফিক পজিশন ডিলিট করতে গেলে 56টাও ডিলিট হয়ে যাবে, কেন? এখন 56টার পজিশন 1 হয়ে গেছে, আগে 56 এর পজিশন কিন্তু 2 ছিল, যখন আমি 44টা ডিলিট করে দিছি 56 এর পজিশন 1 হয়ে গেছে, তো 56 এর পজিশন 1 হয়ে গেছে, আমি এখানে 1 ডিলিট এট পজিশন, আমি এখানে 1 অলরেডি বলে দিছি। তো 1 যেহেতু বলে দিছি যার কারণে এখানে লাস্টের দিক খালি দেখাচ্ছে, নাল দেখাচ্ছে, কেন? 56 এর পজিশন 1 ছিল, ওই 1টা এখানে ডিলিট হয়ে গেছে, কিছু নাই। আমি যদি এটা আরো সহজ করে দেখাই, দেখি এটা 44 না, এটা 33 দিন। এখন কি হয় দেখেন, এখন দেখেন কি করছি আমি, এখন এখানে 4টা সংখ্যা আছে লিঙ্ক লিস্টে, তা আমি যদি লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য বিগিনিং, তাহলে 33 নম্বরটা চলে গেছে, আছে কি 44 56 21, এখন 44 নম্বরটা লোকেশন হেড হিসেবে গণনা করা হয়েছে। এরপর লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য এন্ড 21 নম্বর সংখ্যা ডিলিট হয়ে গেছে, 44 এবং 56 আছে, 44 এবং 56 মধ্যে পজিশন 1 এ কে আছে? 44 আছে, পজিশন 1 44 আছে বলে ওই স্পেসিফিক পজিশন আমি যেহেতু ডিলিট করে দিছি তাহলে 44টা ডিলিট হয়ে গেছে, থাকে কে? 56। এইটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এইভাবে আমরা লিঙ্ক লিস্টে কাজ করতে পারি। আজকে তাহলে এতটুকু, কিছু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কিছু থিওরি দেখাচ্ছি, বাকি
পড়াগুলা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো, সাথে প্র্যাকটিক্যালও দেখাবো। আল্লাহ হাফেজ।